ইফরাহ নিয়ম মতন নিজের কাজ করল, রায়েদকে সময় মতন কফি দিল। কিন্তু আজকে লক্ষ্য করল রায়েদের প্রথম দিনের থেকে আজকের ব্যবহার অন্যরকম। তাকে দেখলেই মুচকি হাসি দেয়। সময় গড়িয়ে বিকেল হয়ে গেল। ইফরাহ নিজের ব্যাগ গুছিয়ে নিল এবং অফিসের গেটের সামনে চলে আসলো অফিস থেকে বের হবার জন্য। কিন্তু আকাশ কালো মেঘে ঢাকা। মনে হচ্ছে এখনই ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়বে। ভাদ্র ও আশ্বিন মাস মূলত শরৎকালের সময়। এই মাসগুলোতে বৃষ্টি কমে এলেও কখনো কখনো নিম্নচাপের প্রভাবে বা অন্য কোনো কারণে হঠাৎ বৃষ্টি হতে পারে। সকালেও কাঠপড়া রোদ ছিল। আর এখন অন্ধকার। ইফরাহ মনে মনে ভাবছে সে তো ছাতা আনেনি। এবং এইখান থেকে গাড়ি, রিকশা কিছুই পাবে না। তাই তাকে তাড়াতাড়ি যেতে হবে। সে যেই না অফিসের বাইরে যাবার জন্য পা বের করবে সেই ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করল। যেমন তেমন বৃষ্টি না, মুষলধারে বৃষ্টি। আর এখান থেকে বাস স্টেশন যেতে কমপক্ষে 10 মিনিট। এই 10 মিনিট ছাতা ছাড়া হেঁটে যাওয়া সম্ভব না। তাই ইফরাহ নিরুপায় হয়ে দাঁড়ায় রইল। অফিসের সময় শেষ, সবাই আস্তে আস্তে সবাই চলে যেতে লাগলো। ইফরাহ চুপচাপ দাঁড়িয়ে আছে। আর ঈশা থাকলেও হতো, কিন্তু সে লাঞ্চ টাইমে ছুটি নিয়ে চলে গিয়েছিল। রায়েদ নিজের কেবিনে কাচের গ্লাসের সামনে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি বাইরের দিকে। একমনে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছে। হঠাৎ কিছু একটা মনে পড়াতে তার টনক নড়ল। ঠোঁটে ফুটে উঠল এক প্রশান্তির হাসি। প্রিয় মানুষের সাথে সময় কাটানোর সুযোগ পাবে এই ভেবে হাসি ফুটে উঠল। রায়েদ আর দেরি না করে নিজের কেবিনে থেকে বের হয়ে গেল। ইফরাহ এখনো অফিসের গেইটের সামনে দাঁড়িয়ে আছে। বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই। ইফরাহার ঠোঁট থেকে বিরক্তিকর উচ্চারণ বের হলো। রায়েদ ইনাকে এইভাবে দাঁড়ায় থাকতে দেখে মুচকি হাসল। তার ধারণা একদম ঠিক। লিটল রোজবার্ড সবসময়ের মতন ছাতা আনতে ভুলে গেছে। আগে স্কুলে এবং কলেজে পড়াকালীন এমন করত। রায়েদে এইসব ভেবে আনমনে হেসে ইফরাহার কাছে গেল এবং তার পাশে দাঁড়িয়ে বলল, বয়স বাড়লেও মানুষ মনে হয় অভ্যাস বদলাতে পারে না। এই যেমন কিছু কিছু মানুষ বৃষ্টিতে ছাতা আনতে ভুলে যায়। আবার বড় বড় মুখে বলে সে নাকি বড় হয়ে গেছে। বেশি পড়ালেখা করে মাথা একদম আউলিয়ে গেছে। ইফরাহ রেগে গেল। সে খুব ভালো করেই বুঝেছে কথাটা তাকেই বলা হয়েছে। সে না হয় একটু বলেই যায় তাই বলে তাকে তার পড়াশোনা নিয়ে খোঁটা দিবে। ইফরাহ একদম মেনে নিবে না। ইফরাহ রাগ দেখিয়ে বলল, থাক, আমাকে জ্ঞান বিতরণ করতে হবে না। নিজেও তো কম পড়তেন না। পড়তে পড়তে কানা হয়ে চোখে চশমা নিতে হয়েছে এখন। চশমার ছাড়া একবার এগোতে গেলেই তো সামনে দেয়ালের সাথে বাড়ি গিয়ে মাথায় আলু গোটা বানিয়ে ফেলবেন। আবার এসেছে আমাকে জ্ঞান দিতে। রায়েদ হা হয়ে গেল ইফরাহার কথা শুনে। সে বুঝতে পারছে না সে হাসবে না রাগ করবে। এই মেয়ে আগের মতোই লজিক ছাড়া কথাবার্তা। হ্যাঁ, সে মানল যে সে চশমা নিয়েছে, তার মানে এই তো না যে চশমা ছাড়া কিছুই দেখতে পারে না। সে যথেষ্ট ভালো দেখে। তারপর রায়েদে ভাব নিয়ে বলল, যারা অনেক পড়াশোনা করে এবং পড়াশোনার ফলে চোখে চশমা পড়তে হয় তাদেরকে নার্ড গাই বলে। অ্যান্ড দিস ইজ অ্যাট্রাক্টিভ, রাইট? ইফরাহ মনে মনে বলল, আকর্ষণীয় তো বটেই, কিন্তু মুখে তা প্রকাশ করল না। সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রাক্টিভ না ছাই। আমার সামনে এত ভাব নিয়ে লাভ নেই। আমার কাছে এখনো আপনার সেই দাদা আক্তার দাদিমা মার্কা ছবি আছে। এই বলে ইফরাহ হো হো করে হেসে উঠল। রায়েদের চোখ তো কপালে। কি বলল কি মেয়েটা? তার সেই মান ইজ্জতের ফালুদা মার্কা ছবি। রায়েদ ইফরাহার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। দেখল ইফরাহ মিটমিট করে হাসছে। রায়েদ অসহায় কণ্ঠে বলল, এত বাজে কাজ কি কেউ করে? তুমি না ভালো মেয়ে, এই রকম দুষ্টুমি মার্কা কাজ কি তোমাকে মানায় বল? ছবিটা একদম ভালো মেয়ের মতো ডিলিট করে দাও। ইফরাহার হাসি যেন অট্টহাসিতে পরিণত হলো। সে হাসতে হাসতে অনেক কষ্টে নিজেকে সামলে উত্তর দিল, যেই ছবি আমার কাছে 2015 সাল থেকে আছে সেই ছবি ডিলিট করার প্রশ্নই আসছে না। কত কিউট একটা ছবি। এই বলে ইফরাহ ফোন বের করল, তারপর গ্যালারিতে গেল। রায়েদ এখনো থমেরে দাঁড়িয়ে আছে। তার কানে এখনো ইফরাহার বলা কথাগুলো বাজছে। 1015 সালের ছবি এখনো তার কাছে আছে। এতে রায়েদ খুশি হবে, মনে আরেক নূতন আশার দ্বীপ জ্বালাবে, নাকি অন্য কিছু করবে তা নিয়ে সে কনফিউজড। তার তো মনে হচ্ছে এর থেকে খুশির কিছু আর হতেই পারে না। রায়েদের দৃষ্টি ইফরাহার ফোনের দিকে। রায়েদ দেখল ইফরাহার গ্যালারিতে সেই ছবিটি ফেভারিট অপশন নামক ফাইলে আছে। রায়েদ থমকে গেল। এ কি দেখল সে এখন? তার নিজ চোখকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। সে নিজেকে অনেক জোরে চিমটি কাটল, কিন্তু চিমটি লাগছে না। তার মনে হচ্ছে সে কোনো ঘোরে আছে। অথবা সে স্বপ্ন দেখছে। চোখ খুললেই সব শেষ।
ইফরাহ ছবিটি বের করে তার দিকে তাক করল, কিন্তু সে দেখল রায়েদ কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইফরাহ রায়েদের মুখের সামনে হাত নাড়িয়ে ডাকল। রায়েদ ভাবলিস স্বরে বলল, আমায় একটু চিমটি কাটো না প্লিজ, লিটল রোজবার্ড। ইফরাহার শ্বাস ভারী হয়ে উঠল। সেই পুরনো ডাকনাম, সেই আবেগজনিত স্বর, তার মানে কি রায়েদ এখনো তাকে? না, ইফরাহ আর ভাবতে পারল না। সে বিনা কোনো দ্বিধায় রায়েদের হাতে নিজের নখ দিয়ে জোরে চিমটি কাটল। রায়েদ চিল্লায় উঠল, আ! তার যেন মাত্র হোশ ফিরল। সে নিজের হাত অন্য হাত দ্বারা ডলতে ডলতে বলল, তুমি কি মানুষ নাকি রাক্ষসনী? এত জোরে কেউ চিমটি কাটে? উফ, আমার হাত! ইফরাহ বলল, প্রথমত আপনি নিজেই বলেছেন চিমটি কাটতে, আর এখন এই সামান্য চিমটি সহ্য করতে পারছেন। হায় আল্লাহ! রায়েদ এই কথার প্রেক্ষিতে আর কিছু বলল না, কারণ সে জানে এই মেয়ের সাথে সে কখনোই জিততে পারবে না, এবং সে তার লিটল রোজবার্ডকে কখনো হারতে দেখতে পারবে না। তার লিটল রোজবার্ডের জিতাই তো তার জিত, এবং সেই জন্য রায়েদ তার ভালোবাসার মানুষটির সামনে কোটি কোটি বার হারতে রাজি। রায়েদ ইফরাহকে উদ্দেশ্য করে বলল, তোমার কাছে যেহেতু এই ছবি আছে তাহলে এইটা ডিলেট করানোর স্বপ্ন বিলাসিতা ছাড়া আর কিছুই না। যাকগে সেই সব, এখন গাড়িতে উঠো। বৃষ্টি সহজে থামবে বলে মনে হচ্ছে না, আর সন্ধ্যা হয়ে গেছে, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। ইফরাহ আর দ্বিমত করল না। তার দ্বারা আবার নেকামি হবে না। আর বিষয়টি এমন নয় যে সে রায়েদকে চিনে না। আগে এমন হাজারো বার রায়েদ তাকে বাড়ি পৌঁছিয়ে দিয়েছে। তাই এখন দ্বিমত করার কোন কারণ নেই। ইফরাহ চুপচাপ রায়েদের সাথে সাথে গেল। রায়েদের হাতে ছিল ছাতা, যা সে ইফরাহার মাথার উপর ধরেছে, এবং তার ও ইফরাহার মাঝে খানিকটা দূরত্ব বজায় রেখেছে। অবশ্য তার কাঁধের এক পাশ বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে যাচ্ছে, কিন্তু রায়েদের সেদিকে কোন খেয়াল নেই। সে ইফরাহার জন্য গাড়ির দরজা খুলে দিল। ইফরাহ গাড়িতে উঠে বসল। যে কেউ দেখলে বলবে ইফরাহ মালিক এবং রায়েদ তার বডিগার্ড। কিন্তু রায়েদ এইসবে পরোয়া করে না। আর নিজের ভালোবাসার মানুষের জন্য একজন পুরুষ হয়ে এতটুকু করা বেয়া মিনিমাম। রায়েদ গিয়ে ডাবিং সিটে বসল। ইফরাহ চুপচাপ বসে আছে। রায়েদ জানে ইফরাহার বৃষ্টি ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির পানিতে নিজের হাত ভেজাতে। তাই রায়েদ বিনা কোন প্রশ্ন করে গাড়ির জানালা খুলে দিল। ইফরাহ মুচকি হাসল। মনে মনে বলল, এই লোকটা প্রত্যেকটি ছোট ছোট ব্যাপারে খেয়াল রাখে এবং সেগুলো মনে রাখে। আসলেই এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। মি আকরাট অনলি ওয়ান পিস। ইফরাহ গাড়ির জানলা দিয়ে নিজের হাত কিছুটা বের করল। বৃষ্টির গতি কিছুটা কমেছে। এখন না খুব জোরে বৃষ্টি পড়ছে আর না ঝিরিঝিরি। বৃষ্টির পানি এসে পড়ছে তার হাতে, আবার মুখেও বৃষ্টির পানির ছিটা আসছে। রায়েদ চুপচাপ গাড়ি চালাচ্ছে। এখন যদি ইফরাহার দিকে তাকায় সে, তাহলে তার দৃষ্টি আর সেখান থেকে সরাতে পারবে না, এবং বিয়ে না করেই অ্যাক্সিডেন্ট হবার কারণে তাকে অক্কা পেতে হবে, যা সে চায় না। তার কত স্বপ্ন। ইফরাহকে বিয়ে করবে, একটি ফুটবল টিম এবং একটি ক্রিকেট টিম অন্তত তৈরি করবে। এখন যদি সে পটল তুলে ফেলে তাহলে তো তার এই স্বপ্ন স্বপ্নই রয়। গাড়িতে নীরবতা, শুধু বাইরে থেকে বৃষ্টির শব্দ আসছে। ইফরাহার দৃষ্টি বাইরের। রায়েদ হঠাৎ করে ইফরাহাকে জিজ্ঞেস করল, তো প্রেম টেম কিছু কর? ইফরাহ আগের মতনই স্বাভাবিক কণ্ঠে বলল, এইসব স্টুপিড মার্কা প্রেম টেমের ভেতর আমি নেই। রায়েদ মুখ ভেঙচি কেটে ব্যঙ্গাত্মক স্বরে বলল, নাক টিপলে দুধ বের হবে। আবার বড় বড় কথা। এইসব স্টুপিড মার্কা প্রেম টেমের ভেতর আমি নেই। শেষের কথা রায়েদ ন্যাকি স্বরে বলল। ইফরাহ রেগে গিয়ে বলল, কি সব ফালতু কথা বলছেন? উফ, এইসব প্রেম ভালোবাসা আমার কাছে বিরক্তকর ছাড়া আর কিছুই না। রায়েদ শান্ত স্বরে শুধালো, যদি কখনো কাউকে মন থেকে সত্যিকারের ভালোবাসতে তাহলে এই কথা বলতে পারতে না। ইফরাহ মুখ ভেঙচি কেটে বলল, নিজে যেভাবে আমাকে জ্ঞান দিচ্ছে মনে হচ্ছে নিজে যখন লাভগুরু, কাউকে মনে হয় খুব ভালোবাসে। এই কথা বলে ইফরাহ জিভে কামড় দিল। কথায় কথায় কি বলে ফেলল সে? এত বড় কথা কি করে বলল? এখন তো আর রায়েদের দিকে তাকানোর পর্যন্ত সাহস নেই। অন্যদিকে রায়েদের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। মনে মনে বলল, হয়তো সে সত্যিই ভালোবাসা মানে জানে না, সঠিকভাবে ভালোবাসতে পারছে না, তাই তো নিজের ভালোবাসার মানুষকে বারবার কাছে পেয়ে হারাতে হয়। রায়েদ আর উত্তরে কিছুই বলল না। তার চোখের কোণে খানিকটা পানি জমে গেল। আর ইফরাহ, সে নিজেকে ক্রমশ বকে যাচ্ছে। সে খুব রিগ্রেট ফিল করছে। এইভাবে বলা উচিত হয়নি তার। যত যাই হোক সে অস্বীকার করতে পারবে না এই লোকটি কোন এককালে তাকে পাগলের মতো ভালোবাসত। ইফরাহ মনে মনে বলল, আপনি কেন বারবার আমার সামনে আসেন? কেন নিজেকে কষ্ট দেন? আমি যে আহামরি কিছুই না।
এতগুলো বছরে আপনার কথা মনে পড়েনি এমন কোন দিন হয়তো আমার যায়নি। কিন্তু সেটিকে আমি শুধু উপেক্ষা করে গেছি। কিন্তু এখনো যদি আগের মতো এত কেয়ার দেখান তাহলে আমি বাধ্য হব গলে যেতে। আল্লাহ তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও। রাস্তা ছোট করে ফেল। আমার পক্ষে আর এখানে বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছে না। অন্যদিকে রায়েদ মনে মনে প্রার্থনা করতে লাগল, আল্লাহ প্লিজ তোমার এই বান্দার ওপর দয়া কর। অনেক বড় একটি ট্রাফিক জ্যাম ফালাও, যাতে আমি আমার ভালোবাসার মানুষটির সাথে আরও কিছুক্ষণ সময় কাটাতে পারি। তার কাছে আমার সেই 2015 সালের ছবি এখনো আছে। সেটাকে আমি তোমার দেওয়া এক পজিটিভ ইশারা বলে মনে করে নিচ্ছি। হয়তো আমাকে ভালোবাসে না, কিন্তু তার মনে যে আমার কোন জায়গা নেই বিষয়টি এমনও না। তার মানে এখনো আমার আশা আছে। তুমি চাইলে সব সম্ভব। ঠিক 10 মিনিট পর পাশের রাস্তায় মরতেই এক বড় ট্রাফিক জ্যাম দেখা গেল। যা দেখে রায়েদ খুব খুশি হয়ে গেল এবং মনে মনে আল্লাহর কাছে শকর আদায় করল। আর ইফরাহ হা হয়ে রইল ট্রাফিক জ্যাম দেখে। ইফরাহার বাড়ির সামনে এসে গাড়ি থামল রায়েদ। 1 ঘন্টার রাস্তা 2.5 ঘন্টা লেগেছে শুধুমাত্র জ্যামের কারণে। ইফরাহ নিজের সিট বেল্ট খুলেছিল ততক্ষণে রায়েদ নিজের সিট থেকে নেমে গিয়ে ইফরাহার সাইটে গেল। ইফরাহার জন্য দরজা খুলে দিয়ে ছাতা ধরে রইল। ইফরাহ তা দেখল কিন্তু কিছু বলল না। কারণ সে খুব ভালো করেই জানে রায়েদ তার প্রতি যত্নশীল, তাকে কিছু বলেও লাভ নেই। তাই ইফরাহ কিছু না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে পড়ে। রায়েদ তার মাথার উপর ছাতা ধরে। বৃষ্টি এখনো পড়ছে। রায়েদ এবং ইফরাহার মধ্যে যথেষ্ট পরিমাণে দূরত্ব। রায়েদ ইফরাহকে তার বাড়ির ছাউনি পর্যন্ত এগিয়ে দিল। ইফরাহ ছাউনির নিচে যেতে রায়েদ বলল, তাহলে এখন আমি আসি? কথার ধরনে স্পষ্ট যে রায়েদ জানান দিচ্ছে না বরং অনুমতি চাচ্ছে। ইফরাহ বলল, ভিতরে এসে বসুন। এতটুকু আগিয়ে দিয়েছেন আমাকে, তার জন্য ধন্যবাদ। বাসায় আসলে আমি এবং মা বাবা খুশি হবে। রায়েদ প্রথমে যেতে চায়নি কিন্তু তারপর ভাবল এই সুযোগে ইফরাহার মা বাবার সাথে পরিচয় হয়ে যাবে, তাহলে ইফরাহকে পেতে সুবিধা হবে, তাই আর দ্বিমত পোষণ করল না। ইফরাহ কলিং বেল বাজালো। ইফরাহ মা এসে দরজা খুলে ইফরাহকে ভিতরে ঢোকার সুযোগ না দিয়েই দরজার সামনে রাগ দেখিয়ে বলা শুরু করল, মন কই থাকে তোর? ছাতা নিতে কি খুব কষ্ট লাগে? জানিস না তোকে নিয়ে তোর বাবার কত চিন্তা। আমার মাথা খেয়ে ফেলেছে। তুই কি বাচ্চা যে তোর ব্যাগে এখন ছাতা ভরে দিতে হবে? বিয়ের পর তো দেখা যাবে, নিজের বাচ্চা হলে বাচ্চার পায়ের মোজো স্বামীকে দিবি, আবার স্বামীর পায়ের মোজা বাচ্চাকে দিবি। ইফরাহ তার মায়ের এমন আবোল তালো কথা শুনে তবদা খেয়ে গেল এবং লজ্জায় পড়ে গেল, কারণ তার পিছনে তার বশ ছিল। ইফরাহ তার মাকে চোখের ইশারায় থামতে বলছে। আর অন্যদিকে রায়েদ মিটমিট করে হাসছে। সে তো এতক্ষণে কল্পনা পর্যন্ত করে ফেলেছে যে তার এবং ইফরাহার বিয়ের পর যখন সে মোজা চাইবে তখন ইফরাহ তার মোজার বদলি তাদের সন্তানের পা মোজা দিবে। সন্তান ছেলে হলে তাও চলবে। যদি মেয়ে হয় তাহলে মেয়েদের পা মোজা দিবে। গোলাপি কালার এ ধরনের হবে অবশ্যই। এইসব ভেবে রায়েদ আনমনে হেসে উঠল। আয়েশা বেগম মেয়ের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করল, কি ইশারায় বলছিস? আমি এইসব ইশারা বুঝি না, এখন চুপচাপ ঘরে চলে আয়। ইফরাহ দুঃখে লজ্জায় বলল, উফ মা, করে দিলা তো, মান ইজ্জতের পাংচার করে দিলে। এই বলে ইফরাহ ঘরের দরজার সম্পূর্ণ খুলে ভেতরে প্রবেশ করল। রায়েদ হাসি মুখে ইফরাহার মাকে সালাম দিতে নিবে কিন্তু ইফরাহার মাকে দেখে হয়ে গেল। আয়েশা বেগম রায়েদকে দেখে অবাক হলেও পরে খুশি হয়ে গেল। গেটের সামনে থেকে ইফরাহকে সরিয়ে তাড়াতাড়ি রায়েদের কাছে গেল এবং হাসি মুখে বলতে লাগল, আরে বাবা তুমি এখানে? কত মাস পরে দেখেছি তোমাকে। তো কেমন আছো বাবা? রায়েদ প্রথমে অবাক হয়ে গেলেও এখন নিজেকে সামলে নিল। সে হাসি মুখে সালাম দিয়ে তারপর বলল, আলহামদুলিল্লাহ আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি তো দেখছি এখনো সেই আগের মতোই ফিট। আয়েশা বেগম হাসল, তারপর বলল, আরে বাবা বাহিরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো। তুমি তো দেখছি ভিজে গেছে। এই বলে রায়েদকে ভিতরে আসার সুযোগ দিল। তারপর ইফরাহ দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বলল, শুধুমাত্র তোর বয়স বাড়ল, কিন্তু বুদ্ধি ছোট বাচ্চাদের থেকেও কম। বেচারাকে কতক্ষণ ধরে বাহিরে দাঁড়া করিয়ে রেখেছিস? আদব কায়দা কি সব ভুলে গেছিস? ইফরাহকে তার মা এতগুলো কথা শুনিয়ে তাকে প্রতিবাদ করার সুযোগ না দিয়ে রায়েদকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। রায়েদ তো মনে মনে হাসছে ইফরাহার এমন কনফিউজড চেহারা দেখে। অন্যদিকে ইফরাহ নিজে নিজে বলল, যাহ বাবা, আমি আবার কি করলাম? নিজেই তো আমি কলিং বেল বাজাতে না বাজতেই দরজা খুলে আমাকে প্রথমে কতগুলো কথা শোনালে, এখন আবার আমাকে দোষারোপ করছে। আর মা উনাকে কি করে চিনে? উফ, কিছুই মাথায় ঢুকছে না। আরও উনার সামনে আমার ইজ্জতের পাংচার হয়ে গেল। ধ্যাতো ভালো লাগে না।
ইফরাহ ভেতরে গেল, দেখল তার মার সঙ্গে এখন তার বাবাও যোগ হয়েছে। কত সুন্দর রায়েদের সাথে কথা বলছে। আর রায়েদও তাই, কত সুন্দর হেসে হেসে কথা বলছে। ইফরাহার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। সে আর বেশি কিছু না ভেবে নিজের রুমে চলে গেল চেঞ্জ করার জন্য। অন্যদিকে রায়েদ মুচকি হেসে মনে মনে বলল, বাহ, মেঘ না চাইতেন জল। এখন তো মনে হচ্ছে আরো সহজ হবে ইফরাহকে নিজের করে পেতে। অন্যদিকে ইফরাহ ড্রেস চেঞ্জ করে মাথায় সুন্দরভাবে ঘোমটা দিয়ে যখন নিজের রুম থেকে বের হতে যাবে তখন থেমে গেল এবং মনে মনে বলল, আচ্ছা, উনাকে মা কি করে চিনে? আর উনিও আমার মাকে কি করে চিনে? এইটা কি করে সম্ভব? উনারা যেভাবে কথা বলছে দেখে মনে হচ্ছে একে অপরকে খুব ভালোভাবে চিনে। তার মানে কি উনি সেই ছেলে যার কথা একদিন মা বাড়িতে এসে বলে বলে আমার এবং বাবার কান পচিয়ে দিয়েছিল? ইফরাহ চলে গেল অতীতের স্মৃতিতে, যখন তার মা এসে এক ছেলের গুণগান করেছিল। অতীত, আজ থেকে প্রায় 5 মাস আগে। তার আরও কিছু মাস আগেই রায়েদ দেশে ফিরে কোম্পানির হাল ধরেছে। মূলত এই কোম্পানি তার বাবার ছেলে। এই কোম্পানি ছাড়াও আরও অন্যান্য কোম্পানি আছে। কিন্তু রায়েদ ভালো করেই জানে ইফরাহার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রতি আকর্ষণ, তাই এই অফিসে ইফরাহার আসার চান্স বেশি। মূলত সেই কারণে সেই অফিসের সিইও। একদিন রায়েদ গাড়ি চালিয়ে বাড়ি আসছিল। হঠাৎ তার ফোনে কল আসাতে সে তার গাড়ি রোডের এক পাশে থামায় এবং গাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনের দিকে ঢেলান দিয়ে দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলতে থাকে। ঠিক তখনই তার কানে কোনো মহিলার চিৎকারের আওয়াজ শোনা যায়। চোর, চোর, আমার ব্যাগ নিয়ে যাচ্ছে, এই বলে এক প্রাপ্তবয়স্ক মহিলা এক যুবকের পিছনে দৌড়াচ্ছে। রায়েদ বিষয়টা খেয়াল করে। তৎক্ষণাৎ সে ফোন কেটে দিয়ে পকেটে ভরে দেয় এবং সেই চোরের দিকে দৌড় দেয়। এবং কিছুক্ষণের ভেতর চোরকে ধরে ফেলে। কারণ যে চুরি করেছে তার বয়স 13-14 হবে। ছেলেটির হাত ধরেছে রায়েদ। ছেলেটি তো ভয়ে কাঁপছে। রাস্তা নিরিবিলি ছিল, তার উপরে দুপুর লোক নাই বললেই চলে। ছেলেটি ভাবছি এখনই বুঝি রায়েদ তাকে মারবে। কিন্তু ছেলেটি চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করে রায়েদ শান্ত কণ্ঠে বলল, ব্যাগটি তার আসল মালকিনের কাছে ফেরত দাও। ততক্ষণে আয়শা বেগমও সেখানে চলে এসেছে। তিনি হাঁপাচ্ছেন। ছেলেটি সঙ্গে সঙ্গে ব্যাগটা দিয়ে দিল। আয়শা বেগম ব্যাগ নিয়ে দেখল সব ঠিকঠাকই আছে। ছেলেটি রায়দর সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমারে মাফ কইরা দেন। পেটের দায় চুরি হরছি। মা মইরা গেছে, বাপ ফালাইয়া থুইয়া গেছে গা। ছোটু একটা বইন আছে। বোনের আবার পড়া লেহা করার খুব শখ। ভিক্ষা কইরা যা পাইতাম তা দিয়ে আমাগর খাওয়া হইতো না। পড়ালেখা কেমনে পড়াইতাম, তাই এই চুরির পথে নামছি। কালহা বইনের ভর্তি, টেহা পয়সা কিছু নাই। রাতের তে খাই না। বইন থামলে আশায় বইয়া রইছে। এইবারের মতো মাফ করিয়া দেন। আর জীবনে চুরি করুম না। আমার মরা মায়ের কসম। আয়েশা বেগমের চোখ পানি চলে এলো। আসলেই দুনিয়া ঘুরে দেখলে বোঝা যায় মানুষের দুঃখের শেষ নেই। এবং অন্যদের দুঃখ দেখলে নিজেদের দুঃখকে দুঃখ মনে হয় না। তাই তো মানুষ সব সময় বলে, নিজের থেকে যারা উপরে তাদেরকে নয়, বরং নিজের থেকে যারা নিচে আছে তাদেরকে দেখতে হয়। তাহলে আর কোন কষ্ট দুঃখ থাকে না। রায়েদ ছেলেটার সামনে হাঁটু গেড়ে রাস্তায় বসল। তারপর ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি বুঝতে পারছি যে তুমি পরিস্থিতি চাপে পড়ে এই অসৎ কাজে এসেছ। কিন্তু আজকে যদি আমার জায়গায় অন্য কেউ তোমাকে ধরত, এতক্ষণে তোমার কথা না শুনে তোমাকে মারত, তখন তোমার ছোট বোনের কি হতো? দুনিয়া বড় কঠিন এবং খারাপ। তুমি এবং তোমার ছোট বোন এই দুনিয়ার জন্য একেবারেই নিষ্পাপ। এই খারাপ দুনিয়া তোমাদের মতো নিষ্পাপ মানুষের যজ্ঞ না। তাই হোক, আজ থেকে তোমার এবং তোমার বোনের দায়িত্ব আমার। শুধু তোমার বোনকে নয়, বরং তোমাকেও পড়ালেখা করাবো। আমার একটি আশ্রয় কেন্দ্র আছে যেখানে তোমাদের মতো শিশুদেরকে পড়াশোনা করানো হয় এবং স্বনির্ভরশীল তৈরি করা হয়, যাতে এই দুনিয়া এবং এই দুনিয়ার মানুষের উপর তোমাদেরকে নির্ভরশীল হতে না হয়। আয়েশা বেগম অবাক দৃষ্টিতে রায়েদের দিকে তাকিয়েছিল। তিনি মনে মনে বলল, এই নিষ্ঠুর পৃথিবীতে এমন মানুষ পাওয়া বিরল। আসলেই কোন মানুষকে সাহায্য করতে হলে মন বড় রাখতে হয়। আর এই ছেলেটির মন অনেক বড়। কত সুন্দর এই বাচ্চাটার কথা বিশ্বাস করল। একবারের জন্য মাথায় এই চিন্তা না যে এই বাচ্চাটি বাঁচার জন্য মিথ্যা বলতে পারে। এমন ছেলেই তো চাই আমি আমার ইফরাহার জন্যে। ইফরাহ রায়েদের সামনাসামনি সোফায় বসে আছে। রায়েদ ইফরাহার মা এবং বাবার সাথে কথা বলছে। তখনই ইফরাহার মা বলে উঠল, ইফরাহ, তোকে একদিন এসে এক ছেলের কথা বলেছিলাম না? এই সেই ছেলে। ইফরাহ একবার রায়ের দিকে তাকিয়ে দেখল রায়েদ তার দিকেই তাকিয়ে আছে। সে সাথে সাথে দৃষ্টি নামিয়ে ফেলল। তারপর মনে করতে লাগলো তার মা সেদিন বাড়িতে ফিরে কি বলেছে। সেই দিনের ঘটনা। ইফরাহ নিজের রুমে শুয়ে শুয়ে বই পড়ছিল।
তখনই তার মা বাড়িতে এসে চিল্লাচিল্লি করে নিজের স্বামীকে এবং নিজের মেয়েকে ঢাকতে লাগল। কি গো, কই তোমরা? শুনে যাও কি হয়েছে। ইফরাহ এবং তার বাবা নিজ নিজ রুম থেকে বের হয়ে এলো। ইফরাহ তার মাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? ইফরাহার বাবা বলল, কি হয়েছে, এটা কি? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আয়েশা বেগম রেগে গেলেন এবং নিজের স্বামীর দিকে চোখ রাঙিয়ে জিজ্ঞেস করলেন, এত বড় সাহস, তুমি আমাকে ষাঁড় বললে? জহিরুল হক শুকনো ঢোক গিলে বললেন, না মানে, যাই হোক, মুখ ফসকে বেরিয়ে গেছে। তুমি বলো তো কি জন্য ডাকছিলে? আয়েশা বেগম আপাতত রাগ কমিয়ে আসল কথায় আসলেন। তিনি নিজের মেয়ে এবং নিজের স্বামীকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। এবং আরও বলেন, জানো, ছেলেটি সেই ছোট ছেলেটিকে নিজের ছোট বোনকে নিয়ে আসতে বলে আমাকে একদম বাড়ির মোড় পর্যন্ত ড্রপ করে দিয়েছে। কারণ সেখানে আমি কোনো গাড়ি পেতাম না। এবং অনেক সুন্দর ব্যবহার, কি যে বলবো। আর দেখতেও মাশা আল্লাহ একদম হিরো। ব্যবহারে এবং আদব কায়দায় বোঝা যাচ্ছে ভদ্র ঘরের সন্তান। আমি জোর করলাম বাড়িতে আসতে, কিন্তু আসলো না, বলল সেই ছেলেটির এবং ছেলেটির বলে থাকার ব্যবস্থা করে তারপর অফিসে যেতে হবে। ইফরাহ এবং তার বাবা এতক্ষণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। তারপর দুজনেই একসাথে বলল, আসলে এখন এমন মানুষ পাওয়া বিরল। তারপর জহিরুল হক জিজ্ঞেস করল, আচ্ছা, ছেলেটির নাম কি? ইফরাহ উৎসাহ নিয়ে বসেছিল সেই মহান ব্যক্তিটির নাম শোনার জন্য। কিন্তু আমেনা বেগম নিজের জিহ্বায় কামড় দিয়ে বললেন, এই রে সর্বনাশ, কথায় কথায় ছেলেটির নাম জানতে ভুলে গিয়েছিলাম। আর না ছেলেটির ঠিকানা। নয়তো ছেলেটিকে ইফরাহার জন্য খুব পছন্দ হয়েছে। অনেক সুন্দর মানাতট। আর ছেলেটাও তো কত ভালো। এই শুনে ইফরাহার মাথা গরম হয়ে গেল। সে রেগে গিয়ে বলল, উফ মা, তোমার আর অভ্যাস পরিবর্তন হলো না। একদম যাকে তাকে আমার সাথে বিয়ে দেওয়ার কথা চিন্তা করবে। এত তারা কেন আমাকে ঘাট থেকে নামানোর জন্য? আমি পড়াশোনা শেষ করব, চাকরি করব, তারপর বিয়ে। এইসব বলে ইফরাহ থামে, তারপর তার বাবার দিকে তাকিয়ে বলল, দেখো না বাবা, মা খালি বিয়ে বিয়ে করে। তুমি কিছু বলো তো, আমার আর এইসব ভালো লাগে না। এই বলে ইফরাহ নিজের রুমের দিকে চলে গেল। জহিরুল হক নিজের স্ত্রীকে বললেন, তুমি একটু বুঝে শুনে কথা বলতে পারো না? জানোই তো মেয়েটি বিয়ের কথা শুনে রেগে যায়। সেই ছেলেকে তোমার পছন্দ হয়েছে, ভালো কথা, আমাকে একা বললেই পারোতা। মেয়ের সামনে বলার কি প্রয়োজন ছিল? দেখলে তো এখন মেয়ে রেগে গেছে। আর সেই ছেলেটি যদি আমাদের মেয়ের জন্য সঠিক হয়, তাহলে আল্লাহ একদিন না একদিন সেই ছেলেকে তোমার সামনে আনবে। তারপর না হয় তাদের বিয়ের কথা ভেবো। এখন আর এসব ভেবে বেশি মাথা খারাপ করো না। আয়েশা বেগম সাই জানালো স্বামীর কথায়। ইফরাহ নিজের রুমে এসে শব্দ করে দরজা লাগিয়ে দিল। তারপর বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ল। তার ভালো লাগছে না, কেন জানি তার বিয়ের কথা শুনলে ভীষণ ভয় করে। অন্য কোন পুরুষ তার জীবনে আসবে এই কথা ভাবতেই সবার আগে তার চোখে রায়দের চেহারা ভেসে ওঠে। আজ 8 বছর হতো চলল তার রায়দের সাথে কোনো যোগাযোগ নেই। সে জানেও না রায়েদ কোথায়। এমন কোন দিন যায়নি এই 8 বছরে যে সে রায়দের কথা একবারও মনে করেনি। এই 8 বছরে রায়দের অনুপস্থিতি তাকে অনেক পুড়িয়েছে। কিন্তু এর পিছনের কারণ তার অজানা। অথবা সে নিজেকে জানতে দিতে চাচ্ছে না। কারণ সে এসবের ভেতর জোড়াতে জায়গা। ইফরাহ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তার চোখের কোণে পানি জমে গেল। এরকম আরও অনেক হয়েছে, যখন সে রায়দের কথা ভাবত তখন তার অনুপস্থিতির কারণে ইফরাহার চোখের পানি চলে আসত। তখন রায়দের সেই দাদিমা মার্কা ছবি বের করে দেখত আর ইফরাহার মন ভালো হয়ে যেত। বর্তমান। রায়েদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। এতক্ষণ এখানে কি কথাবার্তা চলছিল তার সম্পর্কে ইফরাহ অজানা। কারণ সে অতীতের ভাবনায় ডুবে গিয়েছিল। সে দেখল রায়েদ তার মা বাবার সাথে কুশল বিনিময় করছে। সে বুঝতে পারল রায়েদ এখন চলে যাবে। মোটামুটি রাত হয়েছে। প্রায় সকাল 9টা বাজে। বৃষ্টিও কমে গেছে। আয়েশা বেগম তার মেয়েকে বলল, কিরে, এখনো এইখানে এভাবে বসে না থেকে রায়েদ বাবাকে একটু এগিয়ে দিয়ে আয়। ইফরাহ আর কিছু বলল না, সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। এবং একবার রায়েদের দিকে তাকিয়ে তারপর সামনের দিকে হাঁটতে লাগল। এবং রায়েদ তার পিছনে পিছনে যেতে লাগল। অন্যদিকে আয়েশা বেগম তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, মনে আছে তুমি বলেছিলে যে যদি এই ছেলেটি ইফরাহার জন্য সঠিক হয়ে থাকে তাহলে একদিন ঠিকই আমাদের সামনে আসবে। আর দেখেছ আজ ঠিক আমাদের সামনে এসেছে। জহিরুল হকের মুখে এক চিলতে হাসি। সে বলল, তা ঠিক, কিন্তু আমাদের মেয়ের কথা যেমন তেমন, আগে তো জানতে হবে যে রায়দের পছন্দের কেউ আছে কিনা। কারণ ওরও তো নিজের একটি জীবন আছে। পছন্দের কেউ থাকতে পারে, কিন্তু যদি কেউ না থাকে এবং সে রাজি থাকে, তাহলে এই বিষয় নিয়ে আরও ভাববো আমরা। আয়েশা বেগমের মুখে হাসি ফুটে উঠল।
রায়েদ নিজের গাড়িতে উঠার আগে একবার ইফরাহার দিকে তাকালো। দেখল সে বাড়ির সামনের ছাউনিতে দাঁড়িয়ে আছে। রায়েদ মুচকি হেসে বিদায় জানালো। ইফরাহ না চাইতেও মুচকি হাসি উপহার দিল। এবং যতক্ষণ না রায়েদ গাড়ির ভেতর ঢুকে গাড়ি চালিয়ে নিজের চোখের আড়াল না হয় ততক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। ইফরাহ নিজের রুমে চলে আসলো। সে নিজেকে প্রশ্ন করতে লাগল, 8 বছর তো কম না। তাহলে এই 8 বছরে আমি যেন আপনার কথা ভুলতে পারলাম না। আপনার কথা না হয় মানলাম যে আপনি কোনো এক সময় আমাকে ভালোবাসতেন, তাই আমাকে হয়তো ভুলতে পারেননি। কিন্তু আমি তো নিজেই আপনার প্রপোজাল রিজেক্ট করেছিলাম, তারপরও আমি কেন আপনাকে ভুলতে পারছি না? এই 8 বছরে কেন বারবার আপনি মনে পড়তেন? কেন কোনো সমস্যায় পড়লে সব সময় আপনার কথা মনে পড়ত? আমি তো এইসব ভালবাসায় জড়াতে চাইতাম না। এবং সেই কারণে আপনাকে আমি প্রত্যাখ্যান করেছিলাম। আমার যে নিজের পরিবারের প্রতি দায়িত্ব আছে, সেই দায়িত্ব হতে আমি পিছপা হতে পারবো না। এইসব বলে ইফরাহ নিজের মুখ দুহাত দ্বারা ঢেকে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সে নিজের মতামত, নিজের অনুভূতি সম্পর্কে অজানা, অথবা জেনেও জানতে চাচ্ছে না। কিন্তু এটা নিয়ে ভাবাও বন্ধ করছে না। আজ শুক্রবার, তাই অফিস বন্ধ, আর অফিস বন্ধ মানে ইফরাহকেও দেখা বন্ধ। এখন আর এই দূরত্ব সহ্য হয় না তার। গত 8 বছর তো দিব্যি ইফরাহকে না দেখেছিল। বিষয়টি এমন না যে তখন কষ্ট হতো না, খুব কষ্ট হতো। কিন্তু তখন নিজের ফোন থেকে ইফরাহার ছবি বের করে সেটি দেখত। আর এখন ইফরাহার সাথে দেখা হয়েছে গতকাল, কিন্তু তারপরও তার মন ভরছে না। কথায় আছে, না খেতে পেলে শুতে চায়। রায়েদের দশা এখন অনেকটা তাই। এতদিন ইফরাহ দূরে ছিল, সে জানত সে চাইলেই ইফরাহকে দেখতে পারবে না। তাই তখন দূরত্ব মুখ বুজে সহ্য করে নিয়েছে। কিন্তু এখন সে এই দূরত্ব সহ্য করতে পারছে না। রায়েদ নিজেকে প্রশ্ন করল, এটা কি বেশি বেশি, নাকি লোক দেখানো? তারপর নিজের প্রশ্নের উত্তর নিজেই দিল, না, এইটা মোটেও বেশি বেশি না। আর লোক দেখানোর তো প্রশ্নই আসছে না। আসলে যখন মানুষ জানে যে তার ভালোবাসায় নিশ্চয়তা আছে, ভালোবাসার মানুষটিকে হারানোর ভয় থাকে না, তখন তাকে এক নজর দেখার জন্য এত ছটফট করতে হয় না। কিন্তু যাদের ভালোবাসায় কোন নিশ্চয়তা নেই, আর না নেই ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবার, তারা শুধু কষ্ট পায় এবং অপেক্ষার প্রহর গুনে। আর সেই অপেক্ষার প্রহরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে আমি। রায়েদ নিজের চিন্তা ভাবনা এতটাই মশগুল ছিল যে কেউ তার রুমের দরজা নক করে তারপর রুমে ঢুকেছে সে টের পায়নি। রায়েদের দাদি সুবানা আক্তার এসে রায়েদের পাশে বসল, তারপর রায়েদের চিন্তা ভাবনার ছেদ ঘটিয়ে বলল, দাদু ভাই, কি এমন চিন্তা করতাছ হুনি? দাদির কণ্ঠে রায়দর হুঁশ ফিরল। সে তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে বলল, তেমন কিছু না দাদিমা, হয়তো অফিসের এক কাজের ব্যাপারে ভাবছিলাম। সুবানা আক্তার বিরক্তিকর ভঙ্গিমা নিয়ে বললেন, আর্থ তো তোমার এইসব কামকাইজের কথা। আমি যেইটা তোমার লগে কইবার আইসি হেইডা মন দিয়ে হুনো। রায়েদ দাদির কথায় দাঁত বের করে হাসল, তারপর দাদিকে বলল, ওকে বেবি গার্ল, তুমি যা বলবে আমি তাই শুনব। সুবানা আক্তার বলতে শুরু করলেন, বয়স তো আর কম হলো না তোর। এইবার বিয়া শাদি কইরালা, আর কত দিন এমন একা থাকবি? আর তোর মা বাপেরও তো ইচ্ছা করে নিজের সন্তানের সংসার দেখবার। যদি তোর পছন্দের কোন মাইয়া থাইকা থাকে তাহলে আমারে কো, আর না থাকলে আমি নিজ থেকে পছন্দ কইরালামু। রায়েদ এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, তারপর সিদ্ধান্ত নিল এখন সবটা বলার সময় হয়ে গেছে। রায়েদ তার দাদির দিকে তাকিয়ে বলা শুরু করল, আমি একজনকে ভালোবাসি দাদিমা, খুব 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 ভালোবাসি। এবং আমি তাকেই আমার অর্ধাঙ্গিনী হিসেবে চাই। এনে দিবে আমায় আমার ভালোবাসার মানুষটিকে? সুবানা আক্তার অবাক হলেন এমন আবদার শুনে। সে যে রায়েদকে বড্ড ভালোবাসে। রায়েদের ইচ্ছা তার কাছে আগে। সে মূলত এখানে এসেছিল তার নাতির সাথে রায়েদের বিয়ের কথা বলতে। অর্থাৎ রায়েদের ফুফাতো বোন ঈশিতার সাথে। ঈশিতা মা বাবার একমাত্র কন্যা। তাকে তার মা বাবা রাজকন্যার মতো বড় করেছে। কখনো কোন কিছু কমতি রাখেনি। যখন যা চেয়েছে তখন তাই দিয়েছে। এবং মূলত এই কারণেই নিজেদের মেয়েকে দেরি করে তুলেছে। আর ঈশিতার ধারণা সে যাই চাইবে তাই পাবে। ছোটবেলা থেকেই সে রায়েদকে পছন্দ করত। কিন্তু রায়েদ তাকে নিজের বোনের মতন মনে করত। রায়েদের নিজের কোন বোন নেই, তাই ঈশিতাকেই সে নিজের বোন মনে করে অনেক বেশি কেয়ার করত। এবং এই কেয়ারকেই ঈশিতা ভালোবাসা ধরে নেয়। ঈশিতা রায়েদের থেকে 5 বছরের ছোট। সবে মাস্টার্স শেষ করেছে। সে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছে। রূপে, গুণে ভরা। কিন্তু বড় সম্মান কি করে করতে হয় তা সে জানে না বললেই চলে। আর চিন্তাধারা অনেকটাই আধুনিক। সে ফিনল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। তার চিন্তাভাবনা আধুনিক থাকাটাই স্বাভাবিক।
ঈশিতাকে অবশ্য রায়দের দাদি এবং রায়দের মা একদমই পছন্দ করে না। কিন্তু আজ ঈশিতার মা রুমা সিকান্দার এসে নিজের মা এবং ভাবির কাছে অনেক বিনতি করে। কিন্তু সুবানা আক্তার তার মেয়েকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যদি রায়েদ রাজি হয় তাহলে তারা এই বিষয় নিয়ে ভাববে, আর যদি রাজি না হয় তাহলে এই বিষয়ে এখানেই বন্ধ। রুমা ভেবেছিল তার মেয়ে দেখতে যথেষ্ট সুন্দরী, গুণে একদম পারফেক্ট, চিন্তাভাবনা একদম আধুনিক, আবার রায়দের থেকে 5 বছরের ছোট, তার মানে ম্যাচিউর, অবশ্যই রায়েদ তার মেয়েকে পছন্দ করবে। তাই সে তার মায়ের কথায় রাজি হয়ে যায়। সুবানা আক্তার তাই আগে রায়েদকে তার মনের কথা বলার সুযোগ দিল। কারণ সে চায় না রায়েদ তার পরিবারের কথা ভেবে নিজের সুখ ভালোবাসাকে বিসর্জন দেক। এখন যদি সে সরাসরি ঈশিতাকে বিয়ে করার কথা বলতো হয়তো রায়েদ তার দাদির কথা রাখার জন্য বিয়েতে রাজি হতো। কিন্তু ভবিষ্যতে না ঈশিতা সুখী হতো আর না রায়েদ। সুবানা আক্তার নিজের উপর খুশি হলেন কারণ এখন সেই সবটা জানতে পেরেছে। কারণ পরে জানতে পারলে তাকে অনেক পস্তাতে হবে। সুবানা আক্তার নিজের চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে রায়েদকে উদ্দেশ্য করে বলল, দেখি তো আমার হবু সতীনের ছবি। রায়েদ হাসল, তারপর নিজের ফোন বের করে ইফরাহার একটি ছবি দেখালো। লাল সাদা গ্রাউন্ড, সাথে লাল রঙের হিজাব। সুবানা আক্তারের মুখে হাসি ফুটে উঠল। তিনি হেসে বললেন, করেছ কি দাদু ভাই? এত দেখে আসমানের চাঁদ। এই আসমানের চাঁদকে তুমি পৃথিবীতে কেমনে খুঁজে পাইলা? কইতে হইব বেটা, তোর চোখ আছে। রায়েদ লাজুক হাসল, তারপর বলল, ওর নাম আনায়া হিফরাহ। আমি ওকে 2014 সাল থেকে চিনি। আগের পর্বে এডিট করে সাল চেঞ্জ করে দিয়েছি। তাই এই সাল নিয়ে কেউ আর ভাববেন না। এটাই সঠিক সাল। একবার এসে বলেছিলাম না যে বন্ধুদের সাথে বেইট লেগগো গিয়ে ঝাল ফুচকা খেয়েছিলাম এবং এক পিচ্ছি মেয়ে এসে আমাকে পানি দিয়েছিল। এই সেই মেয়ে। সুবানা আক্তারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে অবাক হলো যে রায়েদ এই মেয়েকে 11 বছর যাবৎ ভালোবেসে আসছে। আর সে কিনা রায়েদের অন্য কারো সাথে বিয়ে দেওয়ার কথা ভাবছিল। এই ভেবে সুবানা আক্তারের অনেক আফসোস হতে লাগল। কত বড় ভুলই না করতে নিয়েছিল। সে রায়েদের দিকে তাকিয়ে ছলছল চোখ দিয়ে বলল, এত বছর যাবৎ ভালোবেসে আইসি সেই মাইয়াডারে। কত কষ্টই না সহ্য করতে হইছে আমার দাদু ভাইরে। তোর লোগে আমি এই মাইয়ারই বিয়া দিমু। তুই চিন্তা করিস না। যদি তুই কস তাহলে এক্ষুনি তোর বাপ মারে লইয়া এই মাইয়ার বাড়ি যাইয়া বিয়ার কথা কমু। রায়েদ খুশি হয়ে বলল, তুমি রাজি হয়েছ এটাই অনেক। সময়মতো আমি তোমাদেরকে সব বলবো। আমাকে শুধু আর কিছুদিন সময় দাও। সুবানা আক্তার সাইজানা এবং রায়েদের মাথায় হাত বুলিয়ে রুম ত্যাগ করে। একটার পর একটা জিনিস ভেঙে ফেলছে ইতিশা। তার সব জিদ ঘরের জিনিসপত্র ভাঙচুর করে মেটাচ্ছে। সে কখনোই ভাবতে পারেনি রায়েদ তাকে প্রত্যাখ্যান করবে। তার রাগে মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে সবকিছু তছনছ করে দিতে। এই তো কিছুক্ষণ আগেই তা মা এসে তাকে বলল যে রায়েদ এবং তার পরিবার এই বিয়েতে রাজি না। এই কথা শুনেই না শুনতাই সে চিৎকার করে উঠল, না, আমি মানব না। রায়েদ শুধু আমার। আমি যেভাবে হোক রায়েদকে নিজের করে ছাড়ব। ছোটবেলার ভালোবাসা এত সহজে ছাড়ব না আমি। যতদূর যেতে হবে আই যাব, কিন্তু রায়েদকে নিজের করেই ছাড়ব। এই বলে ঈশিতা একটি কাচের গ্লাস ড্রেসিং টেবিলের আয়নায় ছুঁড়ে মারে। সাথে সাথে আয়নার কাচ ভেঙে গড়িয়ে পড়ে। সেই ভাঙ্গা আয়নায় ঈশিতা নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। তার মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল। সে ভাঙ্গা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে পাগলের মতো হাসতে লাগল। সকাল থেকে ঝুমঝুম বৃষ্টি। বৃষ্টি কমার কোনো নাম গন্ধ নেই। ইফরাহ অনেক কষ্টে অফিস পৌঁছালো। সে তো ভেবেছিল আজ দেরি হয়ে যাবে, কিন্তু না, সময়ের আগেই এসেছে। ইফরাহ নিজের মতো কাজ করছে। তারপর তার ফোনে সেট করে রাখা এলার্ম বেজে উঠল। মানে রায়েদকে কফি দেওয়ার সময় এসে গেছে। ইফরাহ চলে গেল কফি বানাতে। সে নিজের মতো করে কফি বানাচ্ছে আর ভাবছে কত তাড়াতাড়ি দিন চলে যায়। কিন্তু সে 8 বছর আগের স্মৃতি এখনো ভুলতেই পারে না। তার এখনো মনে, তার যখন স্কুল শেষ হতো তখন রায়েদ ক্যাট সবসময় তার স্কুলের বাইরে অপেক্ষা করতে দেখত। এমনকি তার এসএসসি পরীক্ষার সময় তো রায়েদ তার সিট খুঁজে বের করে দিয়েছিল। তার কলেজে ভর্তি হওয়ার সময়ও সমস্ত ফর্মালিটি পূরণ করতে তাকে সাহায্য করেছিল। আসলে তখন তার মা, বাবা দুজনই তাদের প্রশিক্ষণের জন্য এলাকার বাইরে ছিল। তার সাথে তার নানু এসে থেকেছিল। কিন্তু তার নানু বয়স্ক লোক, তিনি তো আর এত কিছু বুঝে না, তাই ইফরাহ নিরুপায় হয়ে একা একা গিয়েছিল, কিন্তু রায়েদ তাকে অনেক সাহায্য করেছিল, যা সে এখনো ভুলেনি। রায়েদের কথা ভাবতেই তার মুখে হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, একটি মানুষ এতটা পারফেক্ট হতে পারে তা আমি আকরাকে না দেখলে জানতেই পারতাম না। আসলে উনি ওয়ানলি ওয়ান। ইফরাহ এইসব ভেবে কফি বানিয়ে রায়েদের কেবিনের সামনে গেল এবং অনুমতি পেয়ে কেবিনের ভেতর ঢুকে গেল।
রায়েদ ল্যাপটপে কাজ করছিল। ইফরাহ কফি টেবিলের উপর রাখল। সে আশা করছিল রায়েদ তার দিকে একবার তাকাবে। কিন্তু রায়েদ তার দিকে একবারও তাকালো না। এতে ইফরাহ না চাইতেও মনক্ষুণ্ণ হলট। সে রায়েদকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করল। রায়েদের পরনে সাদা রঙের শার্ট। কুকরু চুলগুলো ভেজা। হয়তো সবে মাত্র চোখে মুখে পানি দিয়ে এসেছে। কপালে এসে চুলগুলো পড়ছে। চুল থেকে টপটপ পানি পড়ছে। কপালের কাটা দাগটাও এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করছে। ঠিক যেমন চাঁদে দাগ আছে তেমনি রায়েদের ফর্সা মুখে, ক্লিন শেভ মুখে কোনো ব্রণ বা দাগ নেই। কাজের ফাঁকে ফাঁকে বারবার নিজের চশমা ঠিক করছে। উফ, ইফরাহ যেন ছোট খাটো ক্রাসখেল। ইফরাহ মুখে লালচে আভা ফুটে উঠল। সে তাড়াতাড়ি নিজেকে সংযত করে কেবিন ত্যাগ করার জন্য পিছনে ফিরল, তখনই রায়েদ বলে উঠল, মিস ইফরাহ, কালকে এক মিটিং এর জন্য রাঙামাটি যেতে হবে, তাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে সব গোছগাছ করে নিবেন, কাল সকাল সকাল যেতে হবে। আমি আপনার বাড়ির সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করব। সকাল 6টার মধ্যে বাড়ির বাইরে চলে আসবেন। রায়েদ কথাগুলো অফিসিয়াল ভঙ্গিতে বলল। ইফরাহ অবাক হলো হঠাৎ এমন কথা শুনে। সে নিজেকে স্বাভাবিক করে মাথা নাড়ল। রুম থেকে বের হতে নিবে ঠিক সে সময় এক মেয়ে বিনা অনুমতিতে কেবিনে ঢুকে রায়েদকে জড়িয়ে ধরল। এমন আকস্মিক ঘটনা ইফরাহ এবং রায়েদ দুজনেই অবাক হয়ে গেল। ইফরাহ রায়েদের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে রইল। রায়েদ তো এখনও অবাক। সে তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে তাকে জড়িয়ে থাকা পেয়ে দূরে সারাল। মেয়েটি আর কেউই নয় বরং ঈশিতা। রায়েদের বিরক্ত লাগলেও স্বাভাবিক ভঙ্গিতে বলল, এইটা আমার অফিস ইসি, তোর নক করে আসা দরকার ছিল। আর এইটা কি ধরনের ব্যবহার? এমন আঠার মতো চিপকে থাকিস কেন? নেক্সট টাইম থেকে আর যাতে এমন না দেখি। ইফরাহ এখনও দাঁড়িয়ে আছে। ইতিশা রায়েদকে ছেড়ে দিল। এমন সাফসাফ কথায় ঈশিতা অপমান বোধ করল। আরও পিছনে তাকিয়ে দেখল একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তাই ঈশিতা শব্দ বের করে বিরক্তিকর ভঙ্গিতে বলল, এই স্টুপিড মেয়ে, এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কোনো কমন সেন্স নাই। এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কাজ করতে এসেছো, কাজ করে চলে যাও। এখানে দাঁড়িয়ে আছো তোমরা, ইরাদা তো ভালো লাগছে না। ইফরাহ অপমানে চোখে পানি চলে এলো। কিন্তু সে তো প্রতিবাদী, তাই সে নিজের জন্য কিছু বলতে দিব ঠিক তখনই রায়েদের হিংস কণ্ঠ ভেসে উঠল। সে হুঙ্কার দিয়ে বলে উঠল, ইনাফ ইজ ইনাফ। ঈশিতা, তুই নিজের লিমিট ক্রস করছিস। তোর সাহস কি করে হলো ইফরাহকে এতগুলো কথা বলার? তোর কোনো রাইট নেই ইফরাহকে কিছু বলার জন্য। আশা করি তুই দ্বিতীয়বার এমন কিছু করার সাহস দেখাবি না। আর নেক্সট টাইম থেকে আমার অনুমতি ব্যতীত আমার অফিসে আসার সাহস দেখাবি না। কাজিনের মতন থাক। বেশি অধিকার দেখানোর সাহস দেখাবি না। নাও লিভ। ঈশিতা অপমান সহ্য করতে পারল না। সে ইফরাহার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে রায়েদের কেবিন ত্যাগ করল। ইফরাহ এখনও দাঁড়িয়ে আছে। রায়েদ আস্তে আস্তে ইফরাহার দিকে এগিয়ে গেল। তারপর ইফরাহার সামনাসামনি দাঁড়িয়ে নরম স্বরে বলল, আই এম সরি। আসলে ও আমার ছোট বোন। জানি না কেন ও এমন ব্যবহার করেছে। কিন্তু কথা দিচ্ছি এরপর থেকে কেউ তোমাকে কিছু বলা তো দূরের কথা, তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। প্লিজ কিছু মনে করো না। ইফরাহ কিছুটা নরম হলো। তার চোখ মুখে এতক্ষণ এক অদ্ভুত ভঙ্গিমা ছিল। সে মুচকি হেসে বলল, সমস্যা নেই স্যার, আমি কিছু মনে করিনি। রায়েদ নিশ্চিত হল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখল বিকেল 3টা বাজে। সে ইফরাহকে উদ্দেশ্য করে বলল, তুমি এখন যেতে পারো। বাসায় গিয়ে গোছগাছ করে নাও। আর হ্যাঁ, দুদিনের ট্রিপ তো সবদিকটা খেয়াল রাখবে। ইফরাহ মাথা নাড়ল এবং রায়েদকে বিদায় জানিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। ইফরাহ যেতেই রায়েদ নিজের চেয়ারে এসে বসল। চোখের চশমাটা খুলে ফেলল এবং নিজের এক হাত দ্বারা গলায় টাই ঢিলা করে শার্টের প্রথম 2 বোতাম খুলে ফেলল। তার রাগে গা গিজগিজ করছে। ইচ্ছে করছিল ঈশিতাকে ধরে থাবড়াতে। শুধুমাত্র মেয়েদের গায়ে হাত তোলা তার স্বভাবের না বলে এটা করতে পারল না। টেবিলে উপর পানির গ্লাস ছিল। গ্লাস হাতে নিয়ে এক ঢোকে পানি পান করল। যখন সে পানি পান করছিল তখন তার পুরুষালী কণ্ঠনালী নড়ে উঠল। রায়েদ পানির গ্লাস শব্দ করে টেবিলে রাখল। তার মাথা গরম, আপাতত তাকে বাড়ি গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে, নয়তো মাথা গরমই থাকবে। ইফরাহ সবে মাত্র মাগরিবের নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দিল। তার বাড়ি ফিরতে ফিরতে 4টা বেজে গিয়েছিল। বাড়ি ফিরে আগে গোসল করে নামাজ পড়ে নিল, তারপর খাওয়া দাওয়া করে বাবা মায়ের সাথে গল্প করে রাঙামাটি যাবার কথা জানিয়ে রুমে আসতে আসতে মাগরিবের আজানের ধ্বনি শুনতে পেল, তাই সে নামাজ শেষ করে একবারে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। ইফরাহ চোখ বন্ধ করে শুয়ে আছে। তার মাথায় শুধুমাত্র রায়েদ এবং তার বলা কথাগুলো ঘুরছে। তার জন্য রায়েদ স্ট্যান্ড নিল, তার কেমন জানি খুশি খুশি লাগছে। সে মনে মনে বলল,
ইফরাহ রে, আজকাল দেখছি খুব বেশি আক করার কথা খুব ভাবছিস। তুইও কি তার মায়া জালে আবদ্ধ হয়ে গেলি নাকি? এই বলে ইফরাহ নিজের দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল। তার কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। এইভাবে কিছুক্ষণ থাকার পর যখন ইফরাহ নিজের হাত নিজের মুখ থেকে সরালো তখন তার চোখের সামনে পড়ল বিছানার পাশে থাকা একটি ছোট কেবিনেটের উপর রাখা একটি সুন্দর কাচের পুতুল দেখে। কাচের পুতুলটি ছিল একটি মেয়ের, যেখানে মেয়েটি ডিজনি প্রিন্সেসদের মতো ড্রেস পরেছে এবং তার সামনে একটি ছোট কাচের বক্সের ভেতর একটি লাল গোলাপ ফুল। এইটা রায়েত তাকে 2015 সালে দিয়েছিল যখন সে ক্লাস 10-এ পড়ত। সে নিতে চায়নি, কিন্তু রায়েত তাকে অনেক জোর করে দিয়েছিল। এবং সে এখনও সেটা যন্ত্র করে রেখে দিয়েছে। এটা তার কাছে খুব প্রিয়। এই 10 বছরে সে খুব বেশি যত্ন নিয়েছিল এই পুতুলটির। যখন রায়েত তাকে উপহার দিয়েছিল তখন সে খুব ভাবত যে পুতুলের ভেতর একটি লাল গোলাপ কেন। নিজের অজান্তেই তার মনে হাজারো প্রশ্ন ফুটে উঠত এই লাল গোলাপকে নিয়ে। কিন্তু যখন রায়েত তাকে প্রপোজ করার সময় বলেছিল যে সে নিজের মনে মনে তার নিকনেইম দিয়েছে লিটল রোজবার্ড, তখন সে ক্লিয়ার হয় যে এই কারণে এই পুতুলটির মধ্যে একটি লাল গোলাপ আছে, যা রায়েদের ভালোবাসার প্রতীক। হয়তো এই কারণেই এই 10 বছরে সে এই জিনিসটির অযত্ন হতে দেয়নি। ইফরাহ কোনো ছোট বাচ্চা না যে সে নিজের অনুভূতি সম্পর্কে অবগত থাকবে। সে নিজেও বুঝতে পেরেছিল যে রায়েত তাকে হয়তো পছন্দ করে, কিন্তু রায়েত তাকে যে এতটা ভালোবাসত সে তা কখনোই ভাবতে পারেনি। রায়েত যখন তাকে এত সুন্দরভাবে প্রপোজ করেছিল তখন তারও খুব বেশি মন চাইছিল রায়েদের পাগলামিতে সায় দিতে। কিন্তু দায়িত্ব, তার মা বাবার প্রতি দায়িত্বের কারণে সে পিছুপা হয়েছে। এবং নিজের মনকে বুঝিয়েছে যে রায়েদের জন্য তার মনে যা আছে তা শুধু দয়া এবং সহানুভূতি। এবং এই বুঝো দিয়েই সে নিজেকে এত বছর সামলে রেখেছে। কিন্তু আবার রায়েত তার সামনে আসাতে সে ফুটবল হয়ে পড়ছে। যত যাই হোক, সে একজন মেয়ে। যদি কোনো ছেলের নিজের ভালোবাসা অল্প একটু হলেও প্রকাশ করবে তখনই একটি মেয়ে গলে যায়। সেই জায়গায় তো রায়েত তাকে পাগলের মতো ভালোবেসে এসেছে। এবং এখনও ভেসে যাচ্ছে, যা ইফরাহার বুঝতে একটু সমস্যা হচ্ছে না। ইফরাহ সেই পুতুলটি হাতে নিয়ে এটির দিকে ভালোবাসাময় দৃষ্টি নিক্ষেপ করে আনমনে বলতে লাগল, আক করা, আপনিও তো অনেক বছর যাবত আছেন আমার হৃদয়ের অগোচরে। মতন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল। আগে গোসল করে নিল। তারপর নামাজ আদায় করে তারপর তৈরি হওয়া শুরু করল। আগে থেকেই সব গুছিয়ে রেখেছিল। ইফরাহ কি একটা মনে করে লাল রঙের গোলজামার সাথে ম্যাচিং করে লাল রঙের হিজাব নিল। তার অবশ্য লাল রং তেমন প্রিয় না, কিন্তু আজ কেন জানি না তার লাল রঙের কিছু পরতে ইচ্ছে হলো। তাই আর মনের ইচ্ছে অপূর্ণ রাখল না। সে সুন্দর করে জামার উপর ওড়না কাঁধের দুপাশে দিয়ে পিন দ্বারা আবদ্ধ করে নিল। তারপর সুন্দর করে হিজাব বেঁধে নিল। মুখে শুধু রেগুলার ক্রিম, অতিরিক্ত প্রলেপ নেই, আর ঠোঁট হালকা লাল রঙের লিপগ্লোস। ব্যাস এটুকুই তার সাজ। ঘড়ির কাঁটায় চোখ বুলাতে দেখল 6টা বাজতে এখনো 10 মিনিট বাকি। হঠাৎ কানে আসলো গাড়ির হর্নের আওয়াজ। তার বুঝতে বাকি রইল না রায়েদ এসে পড়েছে। সে দৌড়ে বারান্দায় গেল। সম্পূর্ণ ফর্সা হয়নি এখনো। হালকা হালকা আলো আশেপাশে এবং বাড়ির সামনে ল্যাম্পপোস্টের আলোতে ইফরাহ দেখতে পেল রায়েদ কালো গাড়ির দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। এক হাত পকেটে এবং অন্য হাত দিয়ে বারবার চোখের চশমা ঠিক করছে। পরনে তার গাঢ় নেভি ব্লু শার্ট, হালকা ধূসর ব্লেজার, আর কালো ডেনিম। হাতের কবজিতে চকচকে ঘড়ির হালকা ঝিলিক পড়ছে ল্যাম্পপোস্টের আলোয়। পায়ে কালো লেদারের লোফার, গাড়ির ধাতব রঙের সঙ্গে মানিয়ে গেছে নিখুঁতভাবে। ইফরাহ শুকনো ঢোক গিলল। আজকাল তো তার মনও শুধু রায়েদ রায়েদ করে। আগে করত না, বিষয়টি এমন না। কিন্তু আগে সে নিজের মনকে মানিয়ে নিত। নিজেকে বোঝাতো এইসব শুধু ভালোলাগা, রায়েদের প্রতি তার সহানুভূতি। কিন্তু রায়েদের দূরত্ব তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দিত যে তার রায়েদকে ভীষণ প্রয়োজন। ইফরাহ এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর সামনে তাকাতেই দেখল কারোর তীক্ষ্ণ দৃষ্টি তার উপর। ইফরাহ নিঃশ্বাস ভারী হয়ে উঠল। দেখল রায়েদ তার দিকে এক নজরে তাকিয়ে আছে। ইফরাহ বারান্দায় লাইট ছিল। সেই লাইটের আলোতে তাকে স্পষ্ট দেখা যায়। রায়েদর নজর যখন ইফরাহার দিকে পড়ল তখন তার মনে হলো তার চোখের সামনে যেন এক ফুটন্ত গোলাপ দাঁড়িয়ে আছে। রায়েদ নিজের অজান্তেই নিজের বুকের বাপাশে হাত রাখল। মনে হচ্ছে সে ছোটখাটো হার্ট ফেল করল। তার বুক ধরফর ধরফর করছে। মনে হচ্ছে এখনই বের হয়ে আসবে। ইফরাহ রায়েদর এমন তীক্ষ্ণ দৃষ্টি বেশিক্ষণ সহ্য করতে না পেরে বারান্দা থেকে দৌড়ে নিজের রুমে চলে এলো। রুমে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। বয়ঃসন্ধির সময় যেই আবেগকে সে নিয়ন্ত্রণে রেখেছিল, সে সকল আবেগ যেন এখন একসাথে দ্বিগুণ হয়ে প্রকাশিত হতে চাচ্ছে। ইফরাহার এখন নিজেকে 17 বছরের সপ্তদর্শী মনে হচ্ছে।
যার মনে অনেক আবেগ, অনেক আশা, সেই বয়সে কারোর প্রতি ভালোবাসা জন্ম নিলে যেমন লাগে ঠিক তেমন মনে হচ্ছে। লজ্জায় মুখ লাল হয়ে গেল। ইফরাহ আর দেরি না করে নিজের ব্যাগ নিয়ে নিজের রুম থেকে বের হয়ে গেল। নিচে তার মা বসা ছিল। এত সকালে তো আর মেয়ে কিছু খাবে না। কিন্তু তিনি তো মাথায় খাবার প্যাক করে দিল। শুধু ইফরাহার জন্য না, সাথে রায়দের জন্য। ইফরাহ খাবার নিয়ে নিজের মার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হলো। বের হবার আগে তার মা তার কপালে চুমু খেল এবং আয়াতুল কুরসি পাঠ করে শরীরে ফু দিয়ে দিল। কোনো যাত্রার আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহর সুরক্ষা ও রহমত লাভ হয়, যা যাত্রাকে নিরাপদ করে তোলে। হাদিস অনুযায়ী, এটি শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করে এবং যেকোনো বিপদের মুহূর্তে আল্লাহর কাছে আশ্রয় লাভের মাধ্যম। ইফরাহ বাড়ির গেটের সামনে পর্যন্ত গেল। দেখল রায়েদ এখনও গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইফরাহ রায়েদর চোখে চোখ রাখার দুঃসাহস দেখাল না। রায়েদের এতক্ষণ সব ঠিক থাকলেও এখন যেন সব উল্টেপাল্টে গেছে। তার লিটল রোজবার্ড তার সামনে তার প্রিয় রঙের পোশাক পরেছে। রায়েদের এই রং প্রিয় ছিল না কখনোই। কিন্তু যখন প্রথমবার ইফরাহকে এই পোশাকে দেখেছিল তখন থেকেই তার এই রং প্রিয় হয়ে যায়। রায়েদ নিজেকে অনেক কষ্টে সামলালো। তারপর ইফরাহার জন্য গাড়ির দরজা খুলে দিল একজন সুপুরুষের মতো। ইফরাহ মুচকি হেসে গাড়িতে উঠে পড়ল। আর রায়েদ সেই মুচকি হাসি দেখে খুব ডিপলি ব্লাশ করল। তারপর নিজেকে স্বাভাবিক করে তার সিটে বসে পড়ল। গাড়িতে পিনপতন নীরবতা, শুধুমাত্র গাড়ির জানালা থেকে আসা বাতাসের শো শো শব্দ। দুজনেই চুপচাপ বসে আছে। হঠাৎ ইফরাহ নীরবতা ভেঙে বলল, স্যার, আপনি সকালের নাস্তা করেছেন? রায়েদের মেজাজ বিগড়ে গেল সকাল সকাল ইফরাহার মুখ থেকে স্যার শব্দ শুনে। কিন্তু প্রকাশ করল না। সে জবাবে বলল, এত সকালে কি খাওয়া যায়? তাই খাইনি। তুমিও তো মনে হচ্ছে খাওনি। সামনে কোনো হোটেলে পেলে গাড়ি দাঁড়া করাবো নে। তারপর না হয় দুজনে মিলে কিছু খেয়ে নিব। রায়েদ থামল। ইফরাহ মুখে হাসি বজায় রেখে বলল, তার কোনো প্রয়োজন নেই। আমি খাবার নিয়ে এসেছি দুজনের জন্যই। মা রান্না করে দিয়েছে। রায়েদ মুচকি হাসল। ইফরাহ কিছুক্ষণ সেই হাসি দেখল, তারপর আবার জানলার বাইরে চোখ রাখল। রায়েদের মাথায় হঠাৎ এক দুষ্টু বুদ্ধি আসল। সে বেশি কিছু না ভেবে গাড়ির অডিও সিস্টেমে গান চালু করে দিল। গান শুনে ইফরাহার বুক কেঁপে উঠল। সেই পুরনো গান, সেই পুরনো স্মৃতি। মনে হচ্ছে সব আগের মতোই। কিছুই বদলায়নি। না ইফরাহ, না রায়েদ এবং না তাকে ভালোবেসে রায়েদের এই গান গাওয়া বা বাজানো। ইফরাহ রায়েদের দিকে তাকালো। দেখল রায়েদও গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে তার দিকে তাকিয়ে আছে। রাস্তা একদম ফাঁকা। রায়েদ গাড়ির গতি কমিয়ে দিয়ে গাড়ি চালাতে লাগলো এবং তার দিকে তাকিয়ে রইল। রায়েদের দৃষ্টি যেন কিছু না বলা কথা প্রকাশ করছে। এবং ইফরাহ যেন তা পড়তে পারছে। গান চলতে লাগলো। চোখে চোখে চেয়ে থাকা। কবে হবে বলো কথা বলা? আবেগী মন বাধা মানে না। তুমি ছাড়া কিছু চাই না। কি নেশা ছড়ালে, কি মায় জোড়ালে, কি নেশা ছড়ালে, কি মায় জোড়ালে। গানের তালে তালে ইফরাহার অতীতের কথা মনে পড়ে গেল। অতীত। রায়েদ বেশিরভাগ তার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকত। এবং তার স্কুল শেষ হলে তার পিছন পিছন বাড়ি পর্যন্ত যেত। মানে এক কথায় তার বডিগার্ড। যেন ইফরাহার নিরাপত্তা তার উপর। অবশ্য ইফরাহ কখনো কিছু বলতো না। কারণ রায়েদ তো তার সাথে সাথে আসতো না। তার পিছন পিছন থাকত, যেন সে তার রাস্তায় যাচ্ছে। অবশ্য মাঝে মাঝেই তাদের মধ্যে ঝগড়া হতো অথবা কিছু না কিছু নিয়েই কথা কাটাকাটি হতো। এই তো সেদিন ইফরাহ স্কুল শেষে নিজের স্কুল থেকে বের হচ্ছিল, দেখল রায়েদ তার স্কুলের সামনে সবসময়ের মতন দাঁড়িয়ে আছে। ইফরাহার মাথায় এক শয়তানি বুদ্ধি আসলো। সে স্কুলের সামনের গেট দিয়ে না বের হয়ে পিছনের গেট দিয়ে স্কুল থেকে বের হলো। তারপর চুপচাপ রায়েদের পিছনে গিয়ে দাঁড়ালো। আর অন্যদিকে রায়েদ বেচারা এখনো দাঁড়িয়ে আছে তার লিটল রোজবার্ডের অপেক্ষায়। বারবার উকি ঝুঁকি পারছে কিন্তু সে তার লিটল রোজবার্ডকে দেখতে পাচ্ছে না। সে নিজে নিজে বের করে বলল, হয়তো আজ স্কুলে আসেনি পিচ্ছিটা। তখনই পিছন থেকে ইফরাহ বলে উঠল, কে আসেনি ভাইয়া? আর কাকে খুঁজছেন? তাও বাচ্চাদের স্কুলের সামনে এসে। আকস্মিক কণ্ঠ ভেসে আসতেই রায়েদ লাফ দিয়ে উঠল। সে পিছনে তাকিয়ে ইফরাহকে দেখতে পেয়ে নিজের বুকের বাপাশে হাত রাখল, তারপর এক হাত দ্বারা তার পরনের গ্যাঞ্জিটা কিছুটা ফাঁক করে ভিতরে ফু দিল, তারপর থু থু দিল। মানে মানুষ ভয় পেলে যা করে আর কি। রায়েদের এমন কাণ্ডে ইফরাহ হাসতে হাসতে কুটি কুটি। তার তো হাসি থামছেই না। রায়েদ বিরক্ত নিয়ে বলল, একেই তো পেতনির মতো হঠাৎ করে এসে ভয় দেখালে, তার উপর এখন আবার পেতনির মতো হাসছ। ইফরাহার হাসি নিমিষেই রাগে পরিণত হল। কত বড় সাহস তাকে পেতনি বলা! সে তো ছেড়ে দেওয়ার পাত্রী না।
সে দাঁত কিরমির করে বলল, আমি পেতনি? জি না, আপনার বউ হবে পেতনি আর আপনি তো জন্মগতই আকরা। আর আপনার ফিউচার বাচ্চা ছেলে হলে আপনার মতন আকরা এবং মেয়ে হলে হবে আপনার বউয়ের মতন পেতনি। হুম মম, আসছে আমাকে পেতনি বলতে। ইফরাহ থামল। রাগে তার মুখ লাল হয়ে গেল। নাক ফুলে গেল। আর রায়েদ মিটমিট করে হাসছে। ইফরাহ তো কোনো অংশে ভুল বলে না। সে আকরা, তাই তার ছেলে তার মতোই আকরা এবং তার বউ হবে ইফরাহ মানে পেতনি এবং তাদের মেয়েও হবে ইফরাহার মতন পেতনি। ইস কি সুন্দর হ্যাপি ফ্যামিলি। ভাবতেই তো রায়দের নিজেকে সংসারী সংসারী মনে হয়। সে দাঁত বের করে ইফরাহকে বলল, আমার মেয়ে পেতনি হলে হবে শুধু তোমার জন্য। কারণ তুমি নিজেও তাই। এই বলে রায়েদ সামনের দিকে এগিয়ে যেতে লাগল। আর ইফরাহার বোধগম্য হল না রায়দের বলা কথা। সে কিছুক্ষণ ভাবল কিন্তু বুঝল না। সেও এইবার দৌড় লাগালো রায়দের পিছনে। তারপর বলল, আপনি যেমন আকরা, আপনার কথা বার্তাও তেমন আকরা মার্কা। বাট ইউ নো হোয়াট, আমি তো বলেই গিয়েছিলাম যে আপনার তো কখনো বিয়েই হবে না। কারণ আপনি তো আবার বুড়ো। মানে দাদা। কিন্তু এইটা তাও মানা যায়, কিন্তু আপনি তো আবার মাঝে মাঝে দাদা থেকে দাদিমা হয়ে যান। এই বলে ইফরাহ শব্দ করে হাসতে লাগল। আর রায়েদ থ হয়ে গেল। মানে যার জন্য চুরি করে সেই বলে চোর। ইফরাহার জন্য বেচারা পুরুষ থেকে দাদিমা সাজলো আর শেষে কিনা ইফরাহ তাকে নিয়ে মজা নিচ্ছে। রায়েদ অসহায় কণ্ঠে বলল, ওহে নারী তুমি তো ছলনাময়ী। এই শুনে ইফরাহার হাসির গতি আরো বেড়ে গেল। আর রায়েদ, সে এক নজরে তার লিটল রোজবার্ডের হাসি দেখে যাচ্ছে। বর্তমান। এইসব ভাবতে ভাবতে ইফরাহ অতীত থেকে ফিরে এলো। দেখল রায়েদ একমনে ড্রাইভ করছে। ইফরাহ জানালার বাইরে দৃষ্টি রাখল। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমারও তো ইচ্ছে করে কাউকে নিয়ে ভাবতে, কাউকে ভালোবাসতে, কাউকে নিজের মনের সমস্ত কথা খুলে বলতে। এবং যখন আপনি আমার জীবনে এসেছিলেন তখন আমার বয়ঃসন্ধির আবেগ খুব নাড়া দিয়েছিল। খুব ইচ্ছা ছিল আপনার ভালোবাসায় নিজেকে আবদ্ধ করতে কিন্তু দায়িত্বের কারণে পারিনি। সবসময় আমার ফ্রেন্ডরা আমাকে বকত কেন আপনাকে প্রত্যাখ্যান করেছিলাম। আমি যখন বলতাম শুধুমাত্র নিজের পরিবারের কারণে, পরিবারের দায়িত্ব পালনের কারণে, তখন তারা আমাকে কথা শোনাতো যে এমন তো নয়, আমার পরিবার গরিব। মা বাবা দুজনেই চাকরি করে। কিন্তু আমি তাদের কখনো বোঝাতেই পারতাম না যে আমি অন্য সব মেয়েদের মতো ভাবি না যে মা বাবার ইনকাম আছে, আমার ইনকাম না করলেও চলবে। বিয়ে করে সংসার সামলালেই হবে। আমারও তো ইচ্ছা হয় মা বাবা যেমন আমার প্রতি নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পূর্ণভাবে পূরণ করেছে আমিও তাদের জন্য কিছুটা করি। নিজে ইনকাম করে তাদেরকে কিছু উপহার দিতে পারি। এবং ভালো কোন চাকরির জন্য অথবা নিজের স্বপ্ন পূরণের জন্য পড়াশোনার খুব প্রয়োজন। এবং নিজের পড়াশোনায় যাতে কোন ব্যাঘাত না ঘটে সেই কারণে তখনকার সেই আবেগকে নিজের ভুল বলে নিজেকে সান্ত্বনা দিয়েছি। কিন্তু এখন প্রতিনিয়ত আপনার সামনে দুর্বল হয়ে পড়ছে। যতবার আপনাকে দেখছি ততবার পুরনো সেই মধুর স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমি যে ধীরে ধীরে আপনার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি মিস্টার আকরা। ইফরাহ মনে মনে এইসব ভেবে জানালার বাইরে তাকিয়ে রইল। আর রায়েদ গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে তার লিটল রোজবার্ডের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি জানি না তুমি কি ভাবছ। আমি জানি না তুমি আমাকে কখনো ভালোবাসবে কিনা। কিন্তু আমি শুধু এতটুকু জানি তুমি শুধু আমার। আমার ছিলে আমার আছো এবং সারা জীবন আমার থাকবে। মাই লিটল রোজবার্ড ওনলি বিলং টু মি। উদ্ধৃতি চিহ্ন। রায়েদ ঢাকা গ্রিন লাইন রাজারবাগে কাউন্টার এসে নিজের গাড়ি থামল। রাজশাহী থেকে রাঙ্গামাটি গাড়ি চালিয়ে যাওয়া যাবে না। রাজশাহী থেকে সরাসরি রাঙ্গামাটির কোনো পরিবহন ব্যবস্থা নেই, তাই প্রথমে ঢাকা যেতে হবে এবং তারপর সেখান থেকে রাঙ্গামাটির বাসে উঠতে হবে। তাই রায়েদ গাড়ি চালিয়ে ঢাকা আসলো। কিন্তু এখন পস্তাতে হচ্ছে তাকে। মনে মনে বলল, ট্রেন দিয়ে আসলেই পারতাম। 6টায় পর রওনা দিলাম আর ঢাকা পৌঁছেতে পৌঁছাতেই প্রায় 6 ঘন্টা লেগে গেল। ভাগ্যিস ট্রাফিক জ্যাম ছিল না। তাহলে ঢাকা পৌঁছাতে কত সময় লাগতো তা জানি না, কিন্তু আমার নিশ্চিত 12টা বাজতো গাড়ি চালাতে চালাতে। ভেবেছিলাম গাড়ি চালিয়ে রাজশাহী থেকে ঢাকা আসলে আমার লিটল রোজবার্ড এর সাথে সময় কাটাতে পারবো। কিন্তু পিচ্ছি মানুষ নিয়ে ঘুরলে যা হয় আর কি। একদম বাচ্চাদের মতো গাড়িতে ঘুমিয়ে গেছে। না নিজে কিছু খেয়েছে আর না আমি কিছু খেয়েছি। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে আমার। রায়েদ নিজের হাতের ঘড়িতে সময় দেখল, 1:30 বাজে। সকালের খাওয়া তো হলোই না, এখন আবার দুপুরের খাওয়ার সময় হয়ে গেল। অবশ্য তাদের বাস ছাড়তে এখনো অনেক দেরি। রায়েদ আগে থেকেই বাসের টিকিট বুক করে রেখেছিল। রাত 10টায় বাস ছাড়বে। রায়েদ ইফরাহার দিকে তাকালো। দেখল তার লিটল রোজবার্ড গভীর ঘুমে আচ্ছন্ন। রায়েদ মুচকি হাসল। তারপর আস্তে আস্তে ডাক দিল,
মেম সাহেব, এখন দয়া করে নিজের চোখ খুলে আমাকে উদ্ধার করুন। ইফরাহ একটু নড়ে চড়ে উঠল, কিন্তু এখনো ঘুমে আচ্ছন্ন সে। রায়েদ আর উপায় না পেয়ে গাড়িতে পানির বোতল ছিল, সেই বোতল থেকে অল্প একটু পানি হাতে ঢেলে তারপর ইফরাহার মুখের ওপর হালকা হালকা করে ছিটিয়ে দিল। ইফরাহ আতকে জেগে উঠল। চোখ বন্ধ করে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগল, আব্বু আম্মু কই তোমরা? বাড়ির ছাদ ভেঙে গেছে, বৃষ্টি পড়ছে আমার মুখে, তাড়াতাড়ি আসো, নয়তো বাড়ি বন্যায় ভেসে যাবে, তাড়াতাড়ি আসো, আমি ভিজে যাব, তাড়াতাড়ি আসো তোমরা। ইফরাহ একনাগাড়ে কথাগুলো বলতে লাগল। তার চোখ বন্ধ ছিল, কিন্তু কারোর হাসির শব্দ শুনে সে নিজের চোখ খুলল। দেখল সে এখন বাড়িতে না, বরং গাড়িতে। তার মানে সে এতক্ষণ ঘুমের ঘোরে বিড়বিড় করছিল, এবং যা শুনে রায়েদ পাগলের মতো হেসে যাচ্ছে। বেচারার তো হাসি থামছেই না। আর ইফরাহ, সে তো লজ্জায় মরে যাচ্ছে। এই লোকটির সামনে তাকে বারবার লজ্জায় পড়তে হয়। রায়েদ হাসতে হাসতে অনেক কষ্টে বলল, আমি যদি জানতাম তুমি এমন কথা বলবে তাহলে ভিডিও করে রাখতাম। ইস, কি সুযোগটাই না মিস করেছি। এই বলে রায়েদ আবার হাসতে লাগল। তার হাসি তো কমছেই না। গাড়িকে কিনা এই মেয়ে বাড়ি বানিয়ে দিল, আবার বলছে বাড়ির ছাদ ভেঙে গেছে, বৃষ্টি পড়ে নাকি বাড়িতে বন্যা হয়ে যাবে। মানে কথায় কোনো লজিক নেই। ঘুমে মানুষ আবোলতাবোল বলে, কিন্তু লজিক ছাড়া আবোল তাবোলও যে কেউ বলতে পারে তা রায়েদের জানা ছিল না। ইফরাহ লজ্জা থেকে বাঁচার জন্য বলল, হয়েছে, এখন কি এরকম আকরার মতো হাসবেন নাকি কিছু খাবেন? আমার যে ভীষণ খিদে পেয়েছে। রায়েদের হাসি সঙ্গে সঙ্গে থেমে গেল। তার লিটল রোজবার্ড ক্ষুধার্ত, এখন কি তার হাসলে চলবে? সে তড়িঘড়ি করে বলল, সামনে একটি হোটেল আছে, ওখানে ভিআইপি সাইট বুক করা আছে, সো সেখানে গিয়ে আমরা খাবো। আর তুমি তো খাবার নিয়ে এসেছিলে না, এখন সেগুলোই খাবো। অবশ্য তুমি তো পেতনি, হয়তো সেগুলো খাবার খাওয়ার পরও তোমার খিদে মিটবে না, তখন হয়তো দেখা যাবে আমাকে আবার খাবার অর্ডার দিতে হবে। শেষের কথাগুলো রায়েদ অবশ্য আস্তে বলল, কিন্তু ইফরাহার কান পর্যন্ত চলে গেল। সে রাগী দৃষ্টি নিক্ষেপ করে দাঁত কিরমির করে বলল, কি কি বললেন আপনি? আবার বলেন তো, এবং হ্যাঁ জোরে বলবেন। রায়েদ শুকনো ঢোক গিলে। তারপর মনে পড়ে সে তো এখন ইফরাহার বশ। তো এখানে ভয় পাবার কিছু নেই। বিয়ের পর না হয় ভয় পাবে। তাই আপাতত অফিসিয়াল ভঙ্গি বজায় রাখলে সে বেঁচে যাবে। তাই সে অফিসিয়াল ভঙ্গিতে বলল, মিস ইফরাহ, আমার ক্ষুধা পেয়েছে। আপাতত আপনার সাথে আমার ঝগড়া করার ইচ্ছা নেই। তাই আপনি গাড়ি থেকে নামুন। এই বলে রায়েদ নিজেই গাড়ি থেকে হরহর করে বের হয়ে গেল। গাড়ির বাইরে এসে সে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এখন সে তার জান ফেরত পেল। আর অন্যদিকে ইফরাহ এখনো মেরে বসে আছে। তার ঠোঁটে হঠাৎ বাঁকা হাসি ফুটে উঠল। সে শয়তানি হাসি দিয়ে বলল, আপনাকে তো আমি বিয়ের পর মজা দেখাবো, তখন বুঝবেন বশগিরি করার মজা। আসছে ইফরাহকে কথা শোনাতে। ইফরাহ এইসব ভেবে মুচকি হাসল। যেই না গাড়ির দরজা খুলে বের হতে যাবে তার আগেই রায়েদ এসে তার গাড়ির দরজা খুলে দিল সব সময়ের মতো। ইফরাহ কিছু না বলে চুপচাপ গাড়ি থেকে বের হলো। সে তার চেহারার ভঙ্গিমা স্বাভাবিক রাখল। রায়েদ হাত দিয়ে ইশারা করল আগে আগে হাঁটতে। ইফরাহ তার আগে আগে হাঁটতে লাগলো আর রায়েদ তার পিছনে পিছনে। দুজনে মিলে কাঙ্ক্ষিত হোটেলে গিয়ে উঠল। ইফরাহার জন্য রায়েদ হোটেলে ঢোকার গেট খুলে দিল। ইফরাহ ভেতরে প্রবেশ করল। সেখানে অনেকেই চেয়ার টেবিলে খাবার খাচ্ছে, আবার অনেকেই ভিআইপি রুমে খাচ্ছে। রায়েদ ইফরাহকে নিয়ে ভিআইপি রুমে যায়। রুমটিতে এসে আছে খাবার খাওয়ার জন্য আরামদায়ক টেবিল, এবং বিশ্রাম নেওয়ার জন্য বড় সোফা। পাশেই ওয়াশরুম। রায়েদ ইফরাহকে সোফাতে বসতে বলল। ইফরাহ বসতেই সে ওয়াশরুমে চলে গেল। যাওয়ার আগে নিজের চশমা সোফার পাশে থাকা একটি ছোট ক্যাবিনেটের উপর রেখে গেল। ইফরার নজর সেই চশমার উপর। সে মুচকি হেসে চশমা নিজের হাতে নিল। তারপর খুব যত্ন সহকারে নিজের পরনের ওড়না দিয়ে চশমার গ্লাস মুছে দিল। সুন্দর করে চশমার গ্লাস মোছার পর আবার আগের জায়গায় রেখে দিল। কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে ফিরে এলো। চুল দিয়ে টপটপ পানি পড়ছে। মুখে পানি দেবার কারণে চুল অনেকটা ভিজে গেছে পানি লাগার কারণে। পানির ফোঁটা বিন্দু বিন্দু করে গড়িয়ে পড়ছে। ইফরাহ রায়েদকে ভালোভাবে পর্যবেক্ষণ করে আনমনে বলল, চশমা ছাড়াও খুব একটা মন্দ লাগে না, বরং আরও অদ্ভুত সুন্দর লাগে, যা প্রকাশ করার মতন না। মাশা আল্লাহ। রায়েদের দৃষ্টি ইফরাহার দিকে যেতেই সে দেখল ইফরাহ তার দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করছে। রায়েদ শ্বাস ছেড়ে মনে মনে বলল, নিশ্চিত আমাকে নিয়ে কিছু বাজে বলছো অথবা আমাকে বকছো। এছাড়া আর কাজ কি তোমার? আচ্ছা, আমি কি এতটাই দেখতে খারাপ? আমাকে নিয়ে কি অন্যভাবে ভাবা যায় না? আমি কি এতটাই ভালোবাসার অযোগ্য? কিন্তু রায়েদের প্রশ্ন মনেই রয়ে গেল এবং যার উত্তর সে পেল না।
না আজ পেল আর না গত 8 বছরে। সে জানে না সে ভবিষ্যতেও এই প্রশ্ন করতে পারবে কিনা। সেই জায়গায় উত্তর পাওয়া বিলাসিতা। নিজের চিন্তা ভাবনা দূর করে ইফরাহার উদ্দেশ্যে বলল, ফ্রেশ হয়ে আসুন, ভালো লাগবে। ইফরাহ বিন বাক্যে নিজের ফোন সোফার উপর রেখে ওয়াশরুমে চলে গেল। রায়েত সোফার আরাম করে বসল। সে বড্ড ক্লান্ত। একেই তো সকাল থেকে ড্রাইভ করে আসছে, তার উপর আবার না খাওয়া। ভীষণ খিদে পেয়েছে তার। সে বসে বসে ইফরাহার জন্য অপেক্ষা করতে লাগল। ইফরাহ কিছুক্ষণ পর বের হয়ে এলো। তার হাতে হিজাবের কিছু পিন এবং ইনার ক্যাপ। সে শুধু হিজাব খুলে তারপর মাথা থেকে ইনার ক্যাপ খুলে ফেলেছে। কারণ ইনার ক্যাপ অনেকক্ষণ পরে থাকলে মাথা ব্যথা করে। তারপর আবার হিজাব দিয়ে সুন্দরভাবে মাথা ঢেকে রেখেছে, যেন তার চুল দেখা যায় না। যাওয়ার আগ দিয়ে আবার হিজাব বেঁধে নিবে। রায়েদ এক দৃষ্টিতে তার লিটল রোজবার্ডের দিকে তাকিয়ে আছে। চোখে পাপড়িতে পানি জমে আছে, গোলাপি ঠোঁটে পানির ফোঁটা। রায়েদ ইফরাহার ঠোঁটের দিকে তাকাতেই তার গলা শুকিয়ে গেল। রায়েদ সাথে সাথে নিজেকে সংযত করল। এভাবে ইফরাহকে দেখা তার জন্য যায় না। নন মহরম সে ইফরাহার জন্য। শুধু শুধু ইফরাহার দিকে এভাবে তাকিয়ে নিজের পবিত্র ভালোবাসাকে সে অপবিত্র করতে চায় না। তাই আর দ্বিতীয়বার ইফরাহার দিকে চোখ তুলে তাকালো না। কারণ সে নিজে জানে এখন যদি সে ইফরাহার দিকে তাকায় তাহলে সবার আগে তার দৃষ্টি পড়বে ইফরাহার গোলাপি ঠোঁটে। বিয়ের পর তো অনেক সময় থাকবে মন ভরে দেখার। এখন না হয় নিজের সাথে নিজে লড়াই করে গেল। এই পৃথিবীতে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে কেউই সাধু থাকতে পারে না। জেনে না জেনে অনেক গুনাহ করে ফেলে। কিন্তু নিজের গুনাহ বুঝতে পারার পর সেখান থেকে নিজেকে সংযত করা আসল। নফসে আম্মারা, এটি হলো সেই নফস যা মন্দ কাজের নির্দেশ দেয় এবং মানুষকে কুপ্রবৃত্তির দিকে ধাবিত করে, যার ফলে মানুষ মন্দ কাজে আগ্রহী হয়। ঠিক যেমন একটু আগে তার দৃষ্টি বারবার ইফরাহার গোলাপি ঠোঁটের দিকে যাচ্ছিল। নফসে লাওয়ামা, এটি আত্মভৎসনাকারী আত্মা, যা ভালো কাজ করার পর আনন্দিত হয় এবং মন্দ কাজ করলে অনুতপ্ত হয়। ঠিক যেমন রায়েদ ইফরাহার ঠোঁটের দিকে তাকানোর পর অনুতপ্ত হল। যত যাই হোক দিন শেষে সেও একজন পুরুষ। তার মনে তখন অন্য রকমের অনুভূতি নাড়া দিয়েছিল, যা থেকে সে নিজেকে সরিয়ে এনেছে। জিহাদে আকবার, বা সবচেয়ে বড় জিহাদ হলো মানুষের ভেতরের নফস বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম। এবং রায়েদ অনেকটা তাই করেছে। সেই নীরবতা ভেঙ্গে বলল, খেতে বসো। এই বলে ইফরার বসার জন্য চেয়ার টেনে দিল। ইফরাহ বসতেই সে নিজের সিটে এসে বসল। ইফরাহার খুব ভালো লাগে রায়েদের এমন ছোট ছোট কেয়ারে। পুরুষ নিজের ভালোবাসার মানুষের জন্য গাড়ি দরজা খুলবে, কোনো হোটেলে বা রেস্টুরেন্টে গেলে আগে দরজা খুলে দিয়ে তাকে ঢুকতে দেবে, চেয়ার টেনে দিয়ে তাকে বসতে দিবে। এগুলো আসলে বেয়ার মিনিমাম, এর অর্থ সর্বনিম্ন পরিমাণ, যা একজন পুরুষ করা উচিত। আর এই সব কাজ তারাই করে যারা সপুরুষ। এক ওয়েটার এসে বাড়ি থেকে আনা খাবার সুন্দরভাবে প্লেটের সাজিয়ে দিয়ে গেল। রায়েদ আসার সময় সেই ওয়েটারকে খাবারের বক্স দিয়ে বলে এসেছিল যাতে এই খাবারগুলো সুন্দরভাবে প্লেটিং করে দেয়, এবং সাথে ঠান্ডা পানি ও মোজো। ইফরাহ খুব আরাম সহকারে খাবার খাচ্ছে। রায়েদ কয়েকবার তার দিকে তাকিল। তারপর মুচকি হেসে মনে মনে বলল, তুমি যাতে আরামে খেতে পারো তাই তো এই ভিআইপি রুম বুক করলাম। বাইরে খেলে তুমি কখনো হিজাব খুলে এত ফ্রেশ ভাবে খেতে পারতে না। এবং তোমার সুবিধা অসুবিধা বোঝা আমার জন্য যে ফরজ লিটল রোজবার্ড। উদ্ধৃতি চিহ্ন। আর ইফরাহ খেতে খেতে মনে মনে বলল, আসলেই আমি অনেক ভাগ্যবতী যে আপনার মতন একজন আকরা আমার জীবনে আছে, যে আমার সকল সুবিধা অসুবিধা প্রয়োজনের দিকে খেয়াল রাখে। এমন মানুষ যে খুঁজে পাওয়া খুবই বিরল। ইনশা আল্লাহ কথা দিলাম খুব শীঘ্রই আপনার কাছে ধরা দিব। সম্পূর্ণভাবে আপনার হয়ে যাব। আপনাকে নিজের মনে জমিয়ে রাখা ভালোবাসা প্রকাশ করব। আপনার ভালোবাসা যে একতরফা না। ইফরাহ থামল এবং খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে দিকে ভালোবাসাময় দৃষ্টিতে তাকালো।